জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। 43 পণ্য সেবায় ভ্যাট বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন যে যেসব ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে জনসাধারণের কোনো সমস্যা হবে না। এছাড়া 3 তারকা থেকে তার উপরের হোটেলে কর বাড়ানো হয়েছে, সাধারণ ও ছোট হোটেলে বাড়ানো হয়নি। 15% কন্ট্রিবিউশনের ক্যালকুলেশন যখন হয়, প্রত্যেকটা ভ্যাটের স্টেজে যখন তার ট্যাক্সটা দেয়, আলটিমেটলি কিন্তু সে 15% ভোক্তা দিচ্ছে না, কারণ বাকিগুলোর জন্য সে ইনপুটের জন্য রিবেট পাবে। আমাদের ওয়েটটা ইন্ডিকেটার্সগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। নিজের জন্য নয়, জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রত্যেক মানুষের যেমন নিঃস্বার্থের দিকে নজর দেওয়ার একটা প্রবণতা আছে, তেমনি প্রতি মানুষের মধ্যেই পরস্বার্থের দিকে নজর দেওয়ারও একটা প্রবণতা আছে। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে এটা আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিয়ে ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। পরের দুঃখ দুর্দশা এটাকে সমাধান করার জন্য আমরা আনন্দ পাই। সেই কারণে আমরা উৎসাহিত করি সবাইকে, যাতে এই ব্যবসা, যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সেই ব্যবসাতে উৎসাহিত হয়। এবং এখন হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352। ডিফল্ট সবার তথ্য যাচাই হচ্ছে। আজকে যখন আমরা খসড়া প্রকাশ করছি, মানে একজনেরও তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে। সো প্রত্যেকেই কিন্তু আন্ডার স্ক্রুটিনি, ইন্ডিভিজুয়াল ভোটার দ্বারা এবং এলাকার মানুষ দ্বারা। পাশাপাশি আমরা যখন বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। আমাদের ধারণা ইনশাল্লাহ আমরা যদি দ্রুততার সাথে কাজ করি, 30শে জুনের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। দেশপ্রেমিক প্রসঙ্গে জামায়াত ইসলামীর আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সিলেটে আমরা বিএনপি পরিবার কর্মসূচির অনুষ্ঠানে 71-এ জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন তিনি। রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের 71-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু নেই। ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা কর্মচারীরা একটা মুখোমুখি অবস্থান নিয়েছেন। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন মাসুমা আক্তার। মাসুমা, আমরা দেখছি যে মিছিল স্লোগানের শব্দ শুনতে পাচ্ছি। আসলে এই আন্দোলনটার এখন কি অবস্থা, আর শিক্ষার্থীরা কি বলছেন, আর এই যে তাদের বিপরীতে যারা দাঁড়িয়েছেন তারাই বা কি বলছেন? লিমন, আজ সকাল 10টা থেকে কিন্তু প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আসলে যারা পোষ্যকোটা বাতিল চাচ্ছিলেন সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনটি করছেন এবং এখন পর্যন্ত সেই আন্দোলন কিন্তু
চলমান রয়েছে। সন্ধ্যার দিকে কিন্তু আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে আসলে এখানে উপাচার্য ফরিদ উদ্দিন খান তিনি কিন্তু এসে শিক্ষার্থীদের আসলে এই আন্দোলনটিকে কিন্তু সীমিত করার জন্য বা থামিয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি অনুরোধ করেছেন বিশেষভাবে। তবে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই আসলে এটি এই মুহূর্তে থামাতে চাচ্ছেন না, এবং তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে এই পোষ্য কোটা 1% পরিবর্তে পুরোপুরি একেবারে আসলে বাতিল যতক্ষণ পর্যন্ত করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলেও কিন্তু শিক্ষার্থীরা বলছেন। এবং অপরপক্ষ থেকে কিন্তু প্রশাসনিক ভবনের ভেতরে যারা আসলে সকাল থেকে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন তারা কিন্তু বিশেষ করে অনুরোধ করছিলেন। সারাদিনেও কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশ কবারই প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তাবৃন্দ যারা ভিতরে রয়েছেন তারা কিন্তু বারবার করে এসে বলছিলেন যে তাদের বিশেষ কাজের জন্য যেন তাদের তালাটি আসলে খুলে দেওয়া হয়, কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের দাবিতে অনড় এবং তারা বলছেন যে তাদের দাবি যে 3 দফা দাবি তারা রেখেছেন তার মধ্যে অন্যতম প্রধান দাবি কিন্তু ছিল যে পোষ্য কোটাটি সম্পূর্ণরূপে বাতিল করার যে দাবি সেটি কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে আসলে প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি বাস্তবায়ন করছেন ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন থেকে সরবেন না বলেও কিন্তু তারা অনড় অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে উত্তেজিত পূর্ণ পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এখন পর্যন্ত। শিক্ষার্থীরা তারা স্লোগান মাধ্যমে কিন্তু তাদের দাবিগুলো বারবার জানিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনিও কিন্তু আসলে জ্ঞান হারিয়েছেন, অর্থাৎ কিছুক্ষণ আগেই তিনি অসুস্থ অবস্থায় কিন্তু এখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এরপর থেকে কিন্তু শিক্ষার্থীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এবং তারা বলছেন তাদের এই যৌক্তিক দাবি প্রশাসন থেকে যতক্ষণ পর্যন্ত আসলে মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই দাবি থেকে আসলে সরছেন না বা সরবেন না। গতকালকে মূলত 4% যে পোষ্য কোটা সেটি আসলে সংস্করণ করে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে একটি জরুরি সভার মাধ্যমে কিন্তু এই ভর্তি পরীক্ষায় আসন্ন যে 24-25 যে শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সেখানে কিন্তু যে 4% পরিবর্তে 1% কিন্তু নামিয়ে আসে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু তার পরপরই কিন্তু রাত্রে আসলে শিক্ষার্থীরা তাদের এই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নেওয়া সেই সিদ্ধান্তকে আসলে প্রত্যাখ্যান ঘোষণা করেন এবং আজকে সকাল 10টায় কিন্তু প্রশাসন ভবনের তালে ঝুলিয়ে আন্দোলন করার যে আলটিমেটাম সেটি দেন এবং সেটি কিন্তু পূর্ব নির্ধারিত সেই ঘোষণা অনুযায়ী আজকে সকাল থেকে কিন্তু এই আন্দোলন এখন পর্যন্ত চলছে এবং দফায় দফায় কিন্তু প্রশাসন এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে এখন পর্যন্ত রয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আন্দোলনের সর্বশেষ খবর। মাসুমা রহমান জানাচ্ছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনের খবর। পূর্বাচলে চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার দ্বিতীয় দিনে এই মেলার খোঁজ রাখছেন তাসফিয়া উখরোজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। উখরোজ, এখন তো রাত নেমে এসেছে, কি অবস্থা? এখনো কি মেলায় মানুষ আছে আর বেচা বিক্রি কেমন দেখছেন? লিমন, প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে আসলে এবছরও বেশ জাঁকজমকের সাথেই শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর এবং মেলার কার্যক্রম আসলে পুরোপুরি এখনও শুরু হয়নি, কারণ আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু স্টলের কার্যক্রম কিন্তু এখনও চলছে। তারা বলেছে যে এই স্টলগুলো পুরোপুরিভাবে শুরু করতে আসলে 1-2 দিন হয়তো তাদের লেগে যাবে, তারপর তারা পুরোপুরিভাবে এগুলোর কার্যক্রম শুরু করতে পারবে। এছাড়া আমরা মেলার ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা মেলা নিয়ে আসলে প্রতিবারের মতোই বেশ উচ্ছ্বসিত এবং ক্রেতারা আসলে বলছেন যে যেহেতু আজ মেলার দ্বিতীয় দিন সেইভাবে আসলে ক্রেতার সমাগম হয়নি, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিকালের পর থেকে কিন্তু আসলে ক্রেতা সমাগম কিছুটা হলেও বেড়েছে, তবে তা বিক্রেতাদের আশার অনুরূপ হয়নি এবং বিক্রেতারা আশা করছেন যে যেহেতু আগামীকাল শুক্রবার অর্থাৎ সরকারি ছুটির দিন, তাই আগামীকাল হয়তো ক্রেতা সংখ্যা কিছুটা হলেও বাড়বে। এছাড়া আমরা জানি যে প্রতি বছরই আসলে এই মেলাগুলোতে বিভিন্ন ধরনের স্টলে বিভিন্ন রকম ছাড় কিন্তু দেওয়া হয় এবং এই বছরও তার কোনো ব্যতিক্রম আমরা দেখিনি। এছাড়া আমরা বিদেশি বিনিয়োগকারীদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে 5 আগস্টের যে গণঅভ্যুত্থান তার পরবর্তী সময়ে তারা কি আসলে শঙ্কিত কিনা যে তাদের ব্যবসায় কি এর কোনো প্রভাব পড়বে কিনা। তারা বলেছেন যে তারা হালকা শঙ্কিত হলেও তারা আসলে আশাবাদী যে ক্রেতা সমাগম হবে এবং কোনো প্রকার আসলে যদি সমস্যার সম্মুখীন তারা হয় তবে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সকল ধরনের সহযোগিতা তারা কাম্য করছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে
এই মেলার যে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে যে ইউথ প্যাভিলিয়ন, এই প্যাভিলিয়নে আসলে মূলত আমরা দেখতে পেয়েছি যে রাখা হয়েছে যাতে করে এই দেশের যে তরুণ প্রজন্ম আছে তারা যাতে রপ্তানি নির্ভর যে বাণিজ্য তার উপর উদ্বুদ্ধ হয়। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে আমরা জুলাই অভ্যুত্থানে যে নিহত হয়েছিল তাদের সম্মানার্থে আবু সাইদ চত্বর এবং মুগ্ধ চত্বর রাখা হয়েছে এবং প্রশংসার দাবি রাখছে তারা। লিমন। আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।